দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের ৪ মাস সময় অতিবাহিত হয়েছে। এই ৪ মাসের মধ্যে আমরা দেখলাম যে দেশের পরিস্থিতি অনেকটা পরিবর্তন হয়েছে। বিশেষ করে বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্কের জায়গায় বা ভারত বাংলাদেশ সম্পর্কের জায়গায় আমরা পরিবর্তন পরিলক্ষিত হয়েছে। এই পরিস্থিতিতে আজ আমরা আলোচনা করব বাংলাদেশ নিয়ে বৈশ্বিক ভাবনা। এই আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন ডক্টর এহসানুল হক মিলন, চেয়ারম্যান এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ, সাবেক শিক্ষামন্ত্রী, বিএনপি। আছেন কামাল জামাল মোল্লা, বিএনপি নেতা এবং শিল্প উদ্যোক্তা। দুজনকেই স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর এহসানুল হক মিলন, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। আজ দুটি বিশেষ ঘটনা ঘটছে। একটি হচ্ছে বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবরা বৈঠক করেছেন এবং ভারতের পক্ষ থেকে এবং বাংলাদেশের পক্ষ থেকেও নতুন সরকারের জন্য এটি উচ্চ পর্যায়ের একটি প্রথম বৈঠক। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ২৭টি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের। এই দুটি ঘটনাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং ইউরোপিয়ান ইউনিয়নের যে ২৭ দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক, এটিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক। আসলে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা দেখেছি এক নদীর রক্ত পেরিয়ে ৫৩ বছর বয়সে বাংলাদেশ আবার দ্বিতীয়বার মুক্তি পেয়েছে একটি পতিত সরকার স্বৈর শাসক শেখ হাসিনার কাছ থেকে। যেভাবে হোক এই পরাজিত শক্তি তাদের পরাজয়কে মেনে নিতে পারেনি, এটা আমরা স্পষ্ট দেখেছি। এবং এই পরাজিত শক্তিকে যারা এতদিন তারা এই ক্ষমতায় তাদেরকে অধিষ্ঠ করেছিলেন, এটা নির্দ্বিধায় বলা চলে পার্শ্ববর্তী দেশ প্রতিবেশীরাই। এবং সুস্পষ্টভাবে তারা সামনে আগ বেড়ে এই বিগত নির্বাচনগুলোতে তারা সহযোগিতা করেছিল একটি দলকে, অর্থাৎ আওয়ামী লীগকে। বাংলাদেশের জনগণের পাশে কিন্তু ভারত দাঁড়ায়নি। আমরা যদি ২০০৮ বা ২০১৪ বা ২০১৮ বা ২৪ নির্বাচনগুলো আমরা দেখি, এমনকি সরাসরি হস্তক্ষেপ করেছিল ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং ২০১৪ সালে। ঠিক এমন একটি প্রেক্ষাপটে যখন দেশের এই পরিবর্তনটি আসলো, তখন আমরা দেখেছি যে ভারত এই ব্যাপারে তারা কথা বলছে না এবং তারা ডিসইনফরমেশন, মিস ইনফরমেশন দিয়ে বাংলাদেশের পরিস্থিতিকে ঘোলাটে করা এবং সেখানে পতিত সরকারকে আশ্রয় দিয়ে বাংলাদেশকে আবার অস্থিতিশীল করে তোলার একটা অপচেষ্টা তারা নেমেছে। এই অপচেষ্টায় শুধু যে ভারতের মোদী সরকার নেমেছে তা নয়, সেখানে কংগ্রেস বলুন আর মমতা ব্যানার্জির কথা বলুন, সকলে মিলে একটি কার্ড, তাদের মাইনরিটি কার্ড খেলছে এবং এই কার্ডটি এমন সুন্দরভাবে খেলার চেষ্টা করছে, সকলে মিলেই এই জায়গায় তারা ঐক্যমত্যে পৌঁছেছে। তবুও এই প্রথমে তো মমতার একটু স্টেটমেন্টে যদিও ছিল নিরপেক্ষতা, তারপরে চলে গেল যে আমাদের দেশে তারা শান্তিরক্ষী বাহিনী আসুক, এসে আমাদেরকে দেখে যাক। তারপরে সে বলল বাংলায় যদি আগুন জ্বলে তো বিহারও ছাড়বে না, এটি একটি বিষয়। দ্বিতীয়টি হচ্ছে ভারত এখন একটি ডিপ স্টেট হয়ে দাঁড়িয়েছে। কারণ আমি এটা মনে করছি, যেহেতু মোদী সরকার এককভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না এবং মোদী সরকারের বিরুদ্ধেও কংগ্রেস রয়েছে, আবার পাশাপাশি যদি আমরা আমেরিকার ট্রাম্প পলিটিক্সের সাথে মোদিরকে সম্পর্ক আমরা এতটা জড়াই, কিন্তু আমার বিশ্বাস যে মোদিকে নিয়ে ট্রাম্প এতটা এগিয়ে আসবে না। এবং এই ডিপ স্টেট হওয়ার পিছনে তাদের যে প্রশাসনিক, তাদের সব মিলিয়ে যে ভারতের ডিপ স্টেট হওয়ার পিছনে আমেরিকারও একটি আমার মনে হয় ছোট হলেও একটু তাদের সংযোগ রয়েছে। সব মিলিয়ে এমন একটি পরিস্থিতিতে ভারত একপেশী যে আচরণ শুরু করেছে বাংলাদেশের সাথে, এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না। অপরদিকে ভারত তার পার্শ্ববর্তী দেশগুলি থেকে ক্রমান্বয়ে তার অবস্থান অনেকটা গুটিয়ে এনেছে। শ্রীলঙ্কার কথাই বলি, মালদ্বীপের কথাই বলি, তো সেই জায়গায় ভারত তাদের অস্তিত্ব বা দাদাগিরি যেটা করছেন, সেখান থেকে তাদের ব্যাক স্টেপে আসতে হয়েছে এবং এটা ছাড়া তার কোনো উপায় নেই, যতই চেষ্টা করুক না কেন। সেই ক্ষেত্রে আজকে এই পররাষ্ট্র সচিব আসাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের জন্য, কারণ আমরা ইতিমধ্যেই জানি যে ভারতের হাইকমিশনারকে
ডেকে বলা হয়েছে যে তাদের এই ডিসইনফরমেশন মিস ইনফরমেশন থেকে বেরিয়ে আসতে হবে, সত্যকে সত্য হিসেবে বলতে হবে এবং এটাই তাদের উপস্থাপনা করতে হবে। সেই জায়গায় তারা বিলম্বিত হচ্ছে। ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের দুই দেশের জন্যই এটি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ এবং বৈঠকটি আপনি জানেন যে খুব গোপনীয়তা রক্ষা করে বৈঠকটি হচ্ছে। এই বিষয়ে আপনার সঙ্গে কথা বলবো। আপনার কাছে আসি, আপনি ভারতের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গেই ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। এই যে বর্তমান পরিস্থিতি, ভারত বাংলাদেশ পরিস্থিতি, এই পরিস্থিতিতে আপনাদের ব্যবসা বাণিজ্যে কোনো সমস্যা হচ্ছে কিনা? যেহেতু আপনি গার্মেন্টসের সঙ্গে যুক্ত আছেন এবং ভারত থেকে আমাদের তুলা আমদানি হয়, এর পাশাপাশি শিপিংয়ের সঙ্গে যুক্ত আছেন। ব্যবসা বাণিজ্যের ব্যাপার, পোশাক রপ্তানি ইম্পোর্টের ব্যাপারটা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আমাদের বিজ্ঞ আলোচক মিলন ভাই, আমাদের সাবেক মন্ত্রী, আমাদের বিশিষ্ট নেতা। ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের মেট্রো সিমেন্ট টু দ্য পয়েন্ট চ্যানেলের সমস্ত দর্শকদের। আজকে অবশ্যই সুন্দর এমন একটি দিন মিলন ভাই বললেন, এটা আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্ডিয়ার জন্য যে সচিব আসতেছেন, সচিব এসেছেন, বৈঠক হয়ে গেছেন, এটা আমাদের জন্য একটা ভালো দিক। এই দিক থেকে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যর দিকটা একটি ভালো দিকে যাবে। কারণ আমি মনে করি ভারত বাংলাদেশ অত্যন্ত একটা প্রয়োজনীয়, দুইটা দেশের সম্পর্ক অত্যন্ত অতি জরুরি প্রয়োজন, কেউ কাকে ছাড়া থাকতে পারবে না। এই বিষয়ে আমি বলি, বাংলাদেশে যেমন প্রত্যেক বছর ভারত থেকে আমাদের 1,55,00,000 মেট্রিক টন প্রোডাক্ট আমদানি হয়, রপ্তানি কে করে ভারত করতেছে, ভারত উপকৃত হচ্ছে। বাট এটা যদি কোনো কারণে ভারত বর্তমান যে ধরনের আচরণ শুরু করেছে, বা তাদের কিছু সংখ্যক লোক, কিছু সংখ্যক মিডিয়া যে অপপ্রচার বা এটা উদ্দেশ্যপূর্ণ কিনা আমি জানি না, আমার মনে হয় না এটা সরকার করতেছে, এটা করলে অ্যাকচুয়ালি ভারতেরই ক্ষতি হবে। হ্যাঁ, তেমন আমাদের যেমন তখন কি করতে হবে, অপশন খুঁজে বের করতে হবে। আমাদের দেশের যেমন অপশন আছে অলরেডি, আমাদের পার্শ্ববর্তী সব দেশে আমাদের সাথে বিজনেস করার জন্য এখন এক পায়ে দাঁড়িয়েছে। পাকিস্তান বলেন, ইন্দোনেশিয়া বলেন, নেপাল বলেন, থাইল্যান্ড বলেন, অপশন আমাদের কাছে আছে। তো আমার মনে হয় অপশন থাকলেও আমরা তো ভারতকে কোনোভাবেই বাদ দিতে পারি না। ভারত তো আমাদের একেবারে নিকট প্রতিবেশী, আমাদের তিন দিকে ভারত। এবং আমরা যদি আমাদের মিশর থেকে ফল আসে, যেমন এগুলো হচ্ছে যে ফ্রিজিং কন্টেইনারে আসতে হয়। যদি আমরা দূরদেশ থেকে কোনো জিনিস আমদানি করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচটাও বেড়ে যাবে। সেটিকেও নিশ্চয়ই আমাদেরকে দেখেন, আমরা যদি ভারতের সাথে সম্পর্ক রাখার জন্য আমরা এক পায়ে দাঁড়িয়ে আছি, আমরা সম্পর্ক বজায় আসছি। গত 10 বছর ভারত বাংলাদেশে তারা $16 বিলিয়ন বিজনেস করেছে। জি, ভারত, আমরা তো ভারতের সাথে সম্পর্ক রাখা বজায় রাখতে চলতে চাচ্ছি। ভারত যে ধরনের উষ্ণ কথা বলতেছে, তাতে আমাদের যেরকম ক্ষতি হবে, ভারতেরও তার চেয়ে বেশি ক্ষতি হবে। আমি মনে করি পারস্পরিক ক্ষতি হবে। আমরা চাই না যে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হোক। আমরা চাই, মনে প্রাণে চাই আমাদের দুই দেশের সুসম্পর্ক বজায় থাকুক। আপনারা দেখেছেন বাংলাদেশ শুধু অনলি ব্যবসা না, বাংলাদেশ থেকে বছরে 3 লক্ষ রোগী যাচ্ছে ইন্ডিয়াতে। তারা প্রচুর পরিমাণ অর্থ ওই দেশে ফরেন কারেন্সি দিয়ে আসতেছে। বাংলাদেশ ইন্ডিয়ার হায়েস্ট আপনার ট্যুরিস্ট, 30 লক্ষ ট্যুরিস্ট যাচ্ছে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে। এইগুলো যদি বন্ধ হয়ে যায়, আমি মনে করি ভারতেরই বেশি ক্ষতি হবে। বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ অন্য অবস্থানে চলে যাবে, অন্য রাস্তা খুঁজে বের করবে। পৃথিবীর সব দরজা খোলা আছে বাংলাদেশের জন্য। কিন্তু আমি মনে করি ভারতেরও আরও একটু সচেতন হওয়া দরকার। তাদের যে মিডিয়া এবং তাদের রাজনীতিবিদরা যেরকম অপপ্রচার করছেন, ভারত সরকারের উচিত এটাকে শক্ত হাতে সুসম্পর্ক বজায় রেখে চলা, যেটা আমরা মনে করি আমাদের দেশের জন্য ভারত প্রয়োজন। বাট ভারত যদি আমাদেরকে অবহেলাই করে, সেক্ষেত্রে আমাদের তো ঘুরে দাঁড়াতে হবে। আজকে দেখেন আমাদের ইম্পোর্টের, যেটা আমি একটু আগে বললাম যে 94% আসে ভারত থেকে, আমাদের দেশ থেকে যাচ্ছে অনলি কত 10%। তার মানে ভারত তো উপকৃত হচ্ছে বাংলাদেশের কাছ থেকে। তো সুসম্পর্ক আমরা শুধু একা বজায় রাখলে হবে তা না, এটা ভারতেরও দায়িত্ব
আমাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আমি মনে করি। একদমই যথার্থ বলেছেন এবং সেই জন্য কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন এবং সব রাজনৈতিক দলগুলো কিন্তু একসাথে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের এক হয়ে সম্মানের গেছে। প্রশ্নে আমরা একই এক হয়ে জায়গায় গেছি। আছি। আপনার কাছে জানতে চাই এহসানুল হক মিলন, কয়েকটি বিষয় এখানে। অন্তর্বর্তীকালীন সরকার চায় ভারতের সঙ্গে সুসম্পর্ক, ভারত সরকারও বলছে যে তারা আমাদের সঙ্গে সুসম্পর্ক, কিন্তু বিএনপির অবস্থানটা এখানে জানতে চাই। আপনারা নিশ্চয়ই বাংলাদেশের বড় রাজনৈতিক দল হিসেবে সুসম্পর্ক চান। রুহুল কবির রিজভী তিনি ঝাঁঝালো বক্তব্য দিয়েছেন, ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছেন। বিএনপি কি চায়? দেখুন, রুহুল কবির রিজভী যে বক্তব্য দিচ্ছে ঝাঁঝালো, সেটা হচ্ছে বাংলাদেশের তার জনগণের স্ত্রী শাড়ি, ভারতীয় শাড়ি পরিয়ে বাংলাদেশের জনগণের সেন্টিমেন্টটাকে তিনি তুলে ধরেছেন। আপনি দেখুন, এই বিগত পতিত সরকারকে টিকিয়ে রাখার জন্য ভারত এখনো কাজটি নেই যে করেনি। তাহলে পতিত সরকার কি করেছে? এমন কোনো কাজটি নেই যে পতিত সরকার করেনি জনগণের বিপক্ষে। লুণ্ঠন, খুন, রাজানি হতে শুরু করে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা সব কিছুকে ধ্বংস করে দিয়েছে এবং এদেশে একটি নৈরাজ্য এবং একদলীয় শাসন এবং একটা পারিবারিক শাসনের সৃষ্টি করেছিল। সেখান থেকে এই নিয়ারলি 2000 এই 53 বছরে তার রক্ত দিয়ে এই দেশটি স্বাধীন করেছে। তো এমন একটি সরকারকে ভারত এখানে প্রতিস্থাপিত করার জন্য এবং সেই পতিত সরকার প্রধান যখন ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, সেখান থেকে আবার উস্কানি দিচ্ছে, সেটাকে ভারত সমর্থন করছে। সেই তীব্র জনগণের ক্ষোভ থেকে যেটা আমরা দেখেছি 5ই আগস্টে, সেই জুলাই 36-এ, সেখান থেকে রুহুল কবির রিজভী সাহেব এটা বলেছেন। এখন বিএনপির স্ট্যান্ড সেটাই হওয়া উচিত যেটা বাংলাদেশের জনগণ চায়। আমরা কিন্তু সবসময় প্রতিবেশীদের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক উন্নয়নের জন্য ম্যালাইজ টু নান সেই পলিসি নিয়ে আমরা চলছি এবং ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নত হোক সেটা আমরা বরাবরই চাচ্ছি। কিন্তু এই ভারত বিরোধী বক্তব্য কি এই সময়ে এসে সবকিছুকে আরেকটু উস্কে দিচ্ছে না, নাকি এটি আপনাদের রাজনৈতিক স্ট্যান্ড? ভারত বিরোধী বক্তব্য দিচ্ছে না, ভারত যে আমাদের বিরোধী বিদ্বেষমূলক উস্কানিমূলক যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্যের প্রতিবাদ করা হচ্ছে। ধরুন, গতকালকে যে 2000-এর বেশি রিটায়ার্ড আর্মি অফিসার ডেমনস্ট্রেশন দিয়েছে, তারা এইটা সার্বভৌমত্ব দেশমাতৃকার জন্য করেছে। ভারত আমাদের কাছে যেই সুবিধা পাচ্ছে এই সুবিধা ভারত কোথাও পাবে না। যেমন পতিত সরকার প্রধান বলেছে, ভারতকে যা দিয়েছি পৃথিবীর কেউ ভারতকে তা দিতে পারবে না বলেছে। নিশ্চয়ই সেটা আমরা দেখেছি। বর্ডার কিলিং করেছে, আমাদের দেশে ট্রেড ইনব্যালেন্স, ট্রেডের কথা বলছে, কোথায় $16 বিলিয়ন উনি ইম্পোর্ট করছেন, 2 বিলিয়ন আমরা এক্সপোর্ট করতে পারছি না, সে ট্যারিফ ইম্পোজ করে আমাদেরকে এই ইন্টারনালি ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে দিচ্ছে না। আপনি দেখুন, ট্রানজিটের কথা বলে করিডোর দিয়ে তারা আমাদের দেশ থেকে নিয়ে যাচ্ছে, তাদেরকে মংলা বন্দর, চিটাগাং বন্দর ব্যবহার করতে দেওয়া হয়েছে, তারা আসলে দিয়ে নৌবন্দর ব্যবহার করছে, তারা এয়ার ট্রানজিট ব্যবহার করছে, তারা আমাদের কিছুই দিচ্ছে না। দে আর দ্য 4th লার্জেস্ট রেমিটেন্স আর্নার ফ্রম বাংলাদেশ। বাংলাদেশ থেকে আমাদের দেশের লোকরা কত কষ্ট করে রেমিটেন্স আর্ন করে, তার এত বড় একটি বৃহৎ রাষ্ট্রের 4th রেমিটেন্স যাচ্ছে বাংলাদেশ থেকে, এখনও কী সুবিধা না নিচ্ছে গার্মেন্টস থেকে শুরু করে প্রত্যেকটি ব্যাপারে। তারপরে আমরা তাদের কাছে চড়া দরে বিদ্যুৎ কিনছি, সব কিছু তাদের থেকে আমরা করছি, তারা আমাদের কাছে সুবিধা নিচ্ছে। বিনিময়ে আমাদের এই জনগণের আশা আকাঙ্ক্ষার যে সরকার গঠন করেছে সেই সরকারকে এ যাবৎ তারা কোঅপারেট করছে না, বরঞ্চ তারা একটা অসাম্প্রদায়িক আচরণ করে আমাদের দেশটাকে তারা নষ্ট করার জন্য উস্কানি দিয়ে যাচ্ছে। এই যে ভারতের মিডিয়াগুলি লম্পজম্প দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসনের কথা বলছে, সেগুলির জন্য আমাদের দেশের মিডিয়াগুলি তো কাজ করতে হবে। দেখুন, আপনি যদি এখন সার্চ করতে চান বাংলাদেশে আসলে ভারত যে দাবিগুলি করছে সেগুলো হচ্ছে কিনা, দেখার কোনো উপায় নেই, কারণ আপনি তো সার্চ করবেন ইংলিশে। কারণ বাংলাদেশে বাংলায় সার্চ করে, কলকাতার বাঙালিরা বাংলায় সার্চ করে, কিন্তু যখন আপনি নিউ ইয়র্কে বসে বা ইউরোপে বসে সার্চ করবেন বা ইন্টারন্যাশনাল মিডিয়া বা ফরেন এম্বাসিগুলি সার্চ করবে, ইংলিশে সার্চ করবে। ইংলিশে সার্চ করে দেখবেন যে ডজনস অফ নিউজ আসছে যে ভারতীয় নিউজের। আমাদের কোনো অনলাইন পোর্টাল নেই, আমাদের অনলাইন, আপনাদের টিভিগুলো অনলাইন কোনো কিছু নেই, ইউটিউব নেই ইংলিশে। অতএব এক পেশি তারা উস্কানি দিয়ে যাচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। এখানে কোথায় মাইনরিটিকে আঘাত করা হচ্ছে? ইজ দ্যার এনি ইনসিস্টেন্স? যারা আওয়ামী লীগ করতো, যারা সনাতনী ধর্মে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের কপালে যা হয়েছে তাদের কপালে তা হয়েছে। এটাকে অতিরঞ্জিত করে ভারত যে উস্কানি দিচ্ছে, এখন দেখুন আমাদের দেশের লোকেরা সেখানে চিকিৎসা যায়, ইটস এ ওয়ান হ্যান্ড ওয়াশেস আদার, তারাও বেনিফিট পায়। সেই স্বাস্থ্যসেবা তারা বন্ধ করে দিয়েছে, ডাক্তাররা বলছে এদেশে এসে আমাদের পতাকা প্রণাম করতে হবে। ইউ সি হোয়াট দে আর ডুইং।
তারপরে সনাতনী ধর্মরা গত 15 বছর কখনো কিছু করেনি, হঠাৎ করে চিটাগাঙ্গে সেই বিশাল সমাবেশ। কেন বিশাল সমাবেশ? 15 বছর তো তাদেরই প্রিয় সরকার ছিল, একদিনই কি সব এই ষড়যন্ত্রের জায়গাগুলো এখন একেবারেই পরিষ্কার হয়ে গেছে আমাদের কাছে। মানে আমরা যে কূটনৈতিক জায়গায় তাদের সঙ্গে যে ভালো সম্পর্কটা রাখতে চাই এবং তারা যে নানা ধরনের ষড়যন্ত্র করছে সেটি একেবারেই পরিষ্কার। আমি একটি ভিন্ন বিষয় জানতে চাই, বাংলাদেশে যে বড় বড় প্রজেক্টগুলো হয় সেখানে আমরা দেখি চায়না, জাপান আমাদের অনেক সময় উন্নয়ন সহযোগী হিসাবে থাকে। পাশাপাশি এই যে আজকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে হচ্ছে যে বৈঠক হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস তারা হচ্ছে ব্যবসা বাণিজ্য ইম্পোর্টের ব্যাপারে অনেক কথা বলছেন, এ ধরনের অনেক চুক্তি স্বাক্ষর হতে পারে। তো সেক্ষেত্রে যদি ভারত আমাদের দিকে এগিয়ে না আসে বা বন্ধুত্ব সুলভ সেই আচরণটি না করে, মানে আমাদের কি করণীয়? দেখুন, এই গ্লোবাল ভিলেজে ভারত আমাদেরকে যদি তারা আটকানোর চেষ্টা করে, দের ইজ নো সাচ এ ওয়ে তারা আটকাতে পারবে। এই যে 29টি ইউরোপিয়ান দেশ এসে আমাদেরকে সাহায্যের কথা বলছে, সেটাই তো সিমটমিক। ধরুন 1965-এর পরে ভারতের বর্ডার ক্লোজ ছিল, 8টি রেলওয়ে সংযোগ বন্ধ ছিল, এই পর্যন্ত 5টি হয়েছে। এটা তো তাদের জন্য হয়েছে। ধরুন এই যে ইনফ্লেটেড যে আমাদের মেগা প্রজেক্টগুলো, আপনি পদ্মা সেতু দিয়ে যে ট্রেন আসার কথা বলেন, দিস ইজ নট ফর আওয়ার বেনিফিট। আমাদের পদ্মা সেতু অতীব প্রয়োজন ছিল, সেটা বিএনপি সমেত এটা শ্রমিক এবং কাজ শুরু হয়েছে। আর আজকের দিনে এই যে আমরা পদ্মা সেতু রেল লাইন দিয়েছি, ওদের জন্য দিয়েছি। আমরা ওদেরকে সাহায্য করার জন্য যথেষ্ট চেষ্টা করেছি, কিন্তু ভারত তার দাদাগিরি থেকে যাচ্ছে না। ধরুন আমাদের কলকাতা থেকে আশুলিয়া হয়ে তারা রোড ট্রান্সপোর্ট হচ্ছে, 7 সিস্টার আগরতলা দিয়ে ত্রিপুরা আসামে যাচ্ছে, আমরা তো তাদের জন্য সব কিছু করে দিচ্ছি। কিন্তু তারা ভাবছে যে যেইভাবে হাসিনা সরকারকে তারা তাদের মুঠে রেখে তারা সুবিধা নিয়েছে, তারা মনে করছে এই সরকার দেবে। তারা ভাবতে পারেনি আমাদের বিকল্প কি হতে পারে। বিকল্প আমাদের জনগণ সবকিছু বিকল্প দেখেননি। এই যে গরু ইম্পোর্ট করা বন্ধ করে দিয়েছিলাম, বাংলাদেশে গরু সারপ্লাস হয়ে গেছে, মাছ, দুধ, এভরিথিং। আমাদের দেশে ডোমেস্টিক্যালি ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে, ওই যে ইন্ডাস্ট্রি ডেভেলপ করছে। আমরা তো তাদের উপর নির্ভরশীল হওয়ার দরকার নেই। তারা গার্মেন্টসের হাব বানিয়ে ফেলেছে, আমাদের এখানে উৎপাদন করবে তারা কিন্তু সুবিধা নেই, তারা গার্মেন্টসের হাব বানিয়ে ফেলছে। তারা আমাদের এডুকেশন সিস্টেমকে ধ্বংস করে তারা এডুকেশন হাব বানিয়ে ফেলেছে। তারা আমাদেরকে হেলথ সেক্টরকে ধ্বংস করে তারা ওখানে এডুকেশন হেলথের হাব বানিয়ে ফেলছে। ভারত সমস্ত সুবিধা নিচ্ছে, দিবার বেলায় কিছুই নয়। গতকালকেও বর্ডারে একজনকে কিলিং করেছে। অতএব এই ভারতের উস্কানিমূলক কথা এবং ভারতের আধিপত্যবাদ এই আগ্রাসী থেকে বাংলাদেশের জনগণ প্রতিহত করবে ইনশাল্লাহ। সেই জায়গায় বিএনপি জনগণের সাথে রয়েছে। এই তো 3টি আমাদের অঙ্গ সংগঠন, তারা রোড লং মার্চে যাবে, আমরা দেখতে পাচ্ছি সকলেই তা করছে। কয়েকদিন আগে আপনার সনাতনী ধর্মের ছেলেরাই তো জগন্নাথ হলে থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 5 আগস্টের সর্ববৃহৎ প্রসেশন তারা করেছে, তারা মিছিল করেছে, তারা বলেছে যে আমরা তারা জানে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে সবসময় কথা বলবেন। তারা এদেশের জন্ম, এদেশের নাগরিক। তারা 47 সালে এদেশ ছেড়ে যায়নি, তারা 71 এদেশ ছেড়ে যায়নি, তারা এদেশে রয়েছে। যখন ভারতের মোদী সরকার এনআরসি দিল, বলল যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশে সনাতনী ধর্মরা তাদের দেশে গিয়ে নাগরিকত্ব পেতে পারে, তখন একজনও যায়নি। তারা বাংলাদেশি, আমরা বাংলাদেশি। আমরা কখনো সনাতনী ধর্ম আমাদের না, এটা আমরা ফিলই করি না। আমার কচুয়া হিন্দুরা রয়েছে, আমরা মনে করি আমরা ফাইন, আমাদের ভিতরে এটা নেই। ভারত এই প্রভেদটা, এই বিভেদটা সৃষ্টি করছে ভারত আমাদের দেশকে ক্ষতি করার জন্য। সেই ক্ষেত্রে আমাদের ঐক্যমত্যের দরকার, যেটাই ডক্টর ইউনূস করছে। অনেক ধন্যবাদ কামাল জামান মোল্লা। আপনার কাছে জানতে চাই, আপনি বলছিলেন যে আমাদের বিকল্প অনেক পথ রয়েছে, এবং আমি যদি এক্সপোর্টের ক্ষেত্রে জিজ্ঞেস করি, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে আপনি কি মনে করেন যে কোন কোন দেশগুলো বিকল্প হতে পারে কোন কোন প্রোডাক্টের ক্ষেত্রে? বর্তমানে তো পাকিস্তানের সঙ্গে আমাদের কূটনৈতিক অবস্থা বেশ ভালো, এবং অন্যান্য দেশের সঙ্গেও আছে। 53 বছরে অনেক কিছু পরিবর্তন হয়েছে, বর্তমানে পাকিস্তান আমাদেরকে ফলো করছে, আমরা অনেকটা দেখতে পাচ্ছি এরকম। সেই জায়গায় আপনি মনে করেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা বিকল্প কি ব্যবস্থা করতে পারি? ইন্ডিয়া থেকে আমাদের সবচেয়ে বেশি আমরা তুলাটাই চিন্তা করতাম, তুলাটা আসতো। তুলা পাকিস্তানের তুলা আরো ভালো ইন্ডিয়ার চেয়ে, যেটা এতদিন আমরা ইন্ডিয়ার জন্যই বন্ধ রেখেছিলাম, এবং অলরেডি শুরু হয়ে গেছে আসা। আপনি জানেন একটা জাহাজ অলরেডি চলে আসছে, কন্টেনার বোঝাই করে নিয়ে আসছে। ইন্ডিয়া আমাদের জন্য ভিসা খুলে দিয়েছে, ভিসা লাগবে না ইন্ডিয়া যেতে, পাকিস্তান যেতে, যেহেতু ইন্ডিয়া আমাদের বাধা দিয়েছে। আমাদের দেশকে অ্যাকচুয়ালি ইন্ডিয়া একটা অস্থিরশীল করার জন্য তারা করতেছে। আমরা দেখতেছেন এই বর্তমানে সাংবাদিক দিয়ে বাংলাদেশের মধ্যে হিন্দুদেরকে নামে, হিন্দুরা কিন্তু খুব ভালো আছে, কিছু সংখ্যক দিয়ে টাকা পয়সা দিয়ে পিছন দিক থেকে দেশটাকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে, বাট কখনই পারবে না। আমাদের দেখেন পেঁয়াজ আসে ইন্ডিয়া থেকে, পেঁয়াজ কিন্তু আমাদের টার্কি থেকে আসতেছে, ইন্দোনেশিয়া থেকে আসতেছে, এবং
সেম প্রাইস আসতেছে। বাট আমাদের তো ঘুরে দাঁড়ানোর জায়গা 1000 আছে। বাংলাদেশ পৃথিবীর লার্জেস্ট এক্সপোর্ট কান্ট্রি গার্মেন্টস, আমরা পৃথিবীতে করতেছি না। হু কেয়ার ইন্ডিয়া, আমরা তো ইন্ডিয়াতে এক্সপোর্ট করতেছি, আমাদের বাংলাদেশের গার্মেন্টস পৃথিবীর নাম্বার 1। আমরা ইন্ডিয়াকে, আমাদের বিগত সরকার একটা নিজের স্বার্থের কারণে ইন্ডিয়ার সাথে বেশি মেলামেশা করেছে, দেশের স্বার্থ বিসর্জন দিয়ে সর্ব সেক্টরকে, ভাই একটাকে বললেন বিদ্যুৎ সেক্টরে, আপনি জানেন যেই বিদ্যুৎ সেক্টরের নামে বাংলাদেশ থেকে গত বছর 12,000 কোটি টাকা শুধু ফ্যাসিলিটি চার্জ নিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া নিউজ আসছে 92% প্রফিট করেছে সেটাতে। পৃথিবীর কোনো ইতিহাসে 92 প্রফিট হয় কোনো বিজনেসে। এইভাবে বাংলাদেশের টাকাটাকে ভাগাভাগি করে ইন্ডিয়ার মাধ্যমে নিচ্ছিল গত সরকার। এখন বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশের সমস্ত রাস্তা খুলে আছে, আর কোনো একটা সেক্টর নেই যে আমাদের দেশে চাল ইম্পোর্ট করে। চাল আমরা রিজার্ভ রাখার জন্য ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করি। থাইল্যান্ডের চাল আরও ভালো, থাইল্যান্ড থেকে জাপান চাল ইম্পোর্ট করতেছে, আমরাও করতে পারি, আমাদের অফার আসছে অলরেডি। তো আমাদের ইন্ডিয়া থেকে এমন কিছু নাই যে আমাদের আনতেই হবে। বিদ্যুৎ কিন্তু আমরা ইন্ডিয়া থেকে আনতেছি না, বিদ্যুৎ এখান থেকে ইন্ডিয়া টাকা কামাচ্ছে। ইন্ডিয়া থেকে আমরা ওই বাইরে যেমন গরু, এখন আমরা গরুর মাংস বিদেশে এক্সপোর্ট করতেছি। আমাদের বাংলাদেশ থেকে ইন্ডিয়া কি নিচ্ছে? কিছুই কিন্তু নিচ্ছে না, শুধু তারাই দিয়ে আসতেছিল এত বছর পর্যন্ত। এখন তারাই আবার আমাদের দেশটা কেন ঘুরে দাঁড়াচ্ছে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, এটা তারা সহ্য করতে পারতেছে না। তাদের একটা বন্ধু আছে, বলেন তাদের আশেপাশের দেশ, শুধু বাংলাদেশ তাদের বন্ধু ছিল, তারা আজকে বাংলাদেশকে হারাচ্ছে, আমরা না, তারাই আমাদেরকে হারাচ্ছে। কারণ তারা যে ধরনের সিচুয়েশন সৃষ্টি করতেছে, তাতে বাংলাদেশ তাদের কাছ থেকে মুখ ঘুরে নিতে বাধ্য হবে তারা যদি এইরকম করতে থাকে। আমাদের একটু আগে বলেন বিএনপি রুহুল কবির রিজভী সাহেব যে কথা বলেছেন, সে দলের কথা বলেন নাই, সে বাংলার জনগণের কথা বলেছেন। এটা বাংলার জনগণের আজকের দাবি। একটা বাজে সাংবাদিক ইন্ডিয়া যেই ল্যাঙ্গুয়েজ আমাদের ডক্টর ইউনূস সাহেবের নাম নিয়ে বলেন, আমাদের চট্টগ্রাম কি ভেসে আসছে? তারা যে আমাদের 3টা অঞ্চল দখল করে বসে আছেন, আমরা কি একবার বলেছি? আমরা তালপট্টি নিয়ে বসে আছেন, এটা তো বাংলাদেশের একটা অংশ। তালপট্টিটা দিন আসলে তারা যদি আমাদের সাথে এই সম্পর্ক বজায় না রাখে, আমরা ফিউচারে তালপট্টি নিয়েও যুদ্ধ করবো তাদের সাথে। আর এক্সপোর্ট ইম্পোর্ট মনে করেন বাংলাদেশের কিছু যেহেতু এক্সপোর্ট হচ্ছে না, ইম্পোর্ট না করলে ইম্পোর্টের 1000 রাস্তা কিন্তু আমাদের কাছে আছে, সারা বিশ্ব আমাদের সাথে স্বাগত জানাচ্ছে। এখন মনে করেন আমাদের বর্তমানে বাংলাদেশের 3টা জিনিসের শুধু ইম্পোর্ট হয় ইন্ডিয়া থেকে। 3টা জিনিস অল্টারনেট রাস্তা আমাদের খুলে গেছে এবং আছে, রেডি আছে। পেঁয়াজ, চাল, তুলো, এই 3টাই আমাদের বেশি ইন্ডিয়া থেকে আসতো। স্টিল আসে, স্টিলটা আমাদের চায়না থেকে আসতেছে অলরেডি, আগেও আসতো, চায়না থেকে এখন আরও পরিধি বাড়াই দেবে। বিদ্যুৎ চায়না, ইন্ডিয়া থেকে আমাদের আসে নাই, বাংলাদেশ থেকে বিদ্যুতে টাকা নিত ইন্ডিয়া। এই বিদ্যুৎটা বাংলাদেশেই প্রতিষ্ঠিত হয়েছে। এই টাকাটা যেটা রেন্ট 6 টাকা 50 পয়সা হওয়ার কথা, সেটা 12.5 টাকা করেছে। দেশের টাকা কি আপনি বলতে চাচ্ছেন যে কূটনৈতিকভাবে যদি তারা আমাদের দিকে এগিয়ে না আসে, আমাদের অবশ্যই অল্টারনেটিভ অবশ্যই আছে, অবশ্যই আছে। অনেক ধন্যবাদ। এহসানুল হক মিলন, আপনার কাছে জানতে চাই, আমরা নানা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেখানে হচ্ছে এই যে আমাদের উপহাই কমিশনে হামলা হলো, এটি অত্যন্ত নিন্দনীয় একটি বিষয়, এবং এটি নিশ্চয়ই এটি নিয়ে অবশ্য পরবর্তীতে কথা হয়েছে, জাতীয় ঐক্যের ডাক এসেছে, এবং আজকে যে আলোচনাটি হচ্ছে এর মাধ্যমে আপনি কি মনে করেন যে এই সমস্যাগুলো সমাধান হওয়া সম্ভব? আমি মনে করি ভারতকে ফেস সেভিং করার জন্য এই পররাষ্ট্র সচিব এসছে, কারণ ভারত যেই পথে হাঁটছিল সেই পথ পৃথিবীতে কেউ অ্যাকসেপ্ট করে নিবে না। আপনি তো দেখেছেন আমাদের এখানে যে অভ্যুত্থান হয়েছে, বিপ্লব হয়েছে, আর এই তো গতকালকে সিরিয়াতে হলো, এবং রাশিয়া পিছনের দিকে হটে গেল সিরিয়া থেকে। 2003 সালে সাদ্দাম গেল, এবার 50 বছরের বেশি তাদের সরকার, বাপ বেটা হাফিজ আর বাশারের সরকার, তাদেরও পতন ঘটলো। বিশ্বময় এই ধরনের এনার্কি এই ধরনের সরকারকে থাকতে দেয় না। যেই তাদেরকে ব্যাক করুক, রাশিয়া তাদের ব্যাক করেছে, তাদের পতন হয়েছে। ইন্ডিয়া আমাদের ব্যাক করেছে, ইন্ডিয়ার পতন হয়েছে এই সরকারের, তারা ব্যাক সরকার পতন হয়েছে। কিন্তু ইন্ডিয়া উপলব্ধি করতে পারছে না যে এই পতনটা তারা মেনে নিতে পারছে না, কারণ ওই যে আমি যা দিয়েছি, হাসিনা বলেছে আর কেউ সে দিতে পারবে না। দেখবেন কিছুদিনের মধ্যে ট্রাম্প আসলে ইউক্রেন থেকে রাশিয়াকে পেছনে যেতে হবে। অতএব ভারতকে এবার বুঝতে হবে যে সে দাদাগিরির রাজনীতি এবং এই ওদের চাণক্য রাজনীতি, এই রাজনীতির আর এই
পৃথিবীতে এখন নেই। এখন মডার্ন যুগ, এখন জেনারেশন জির যুগ, মিলেনিয়াল যুগ, আলফার যুগ, তারা এই সমস্ত মেনে নেয় না। এবং এই জায়গাটি ভারত যে চেষ্টা করছে অপরাজনীতি করার, কূটকৌশল করার, এই কূটকৌশল দিয়ে তারা বাংলাদেশকে আর রাখতে পারে। তাদেরকে ফেয়ারলি পলিটিক্স করতে হবে, পারস্পরিক স্বার্থ দেখে তাদেরকে এই পররাষ্ট্র নীতি করতে হবে। আমরা যদি পারস্পরিক স্বার্থের কথাই বলি, সবসময় একটি কথা উঠে আসে যে অভিন্ন নদীগুলোর কথা। ভৌগোলিকভাবে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। আমি যেটি বলছিলাম যে 3 দিকে ভারত, আবার তাদের ত্রিপুরার 3 দিকে কিন্তু বাংলাদেশ। ভারতীয় গণমাধ্যমগুলো এটিকে কিন্তু ফলাও করে প্রকাশ করেছে, চট্টগ্রাম নিয়ে কথা বলেছে তারা, আমরা দেখেছি। এবং আজকের বৈঠকে নদী বিষয়ক বিভিন্ন, নদীর পানি বন্টন নিয়েও বিভিন্ন কথা এসেছে। আমরা যে আমাদের পানির ন্যায্য হিস্সাটা বুঝে নিতে পারছি না, মানে এই জন্য আমাদের কি করণীয়? আমাদের পররাষ্ট্রনীতি কি দুর্বল, নাকি আমরা বুঝে কেন নিতে পারি না? নতজানি নীতি ছিল এই গভর্নমেন্ট এসে না, সেই উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে। আমি খুব সিম্পলি দেখি, এই যে কিছুদিন আগে আমাদেরকে পানিতে মারার যে পরিকল্পনাটি ভারত করেছিল এই ফেনী দিয়ে বন্যা, আচ্ছা ওরা কি বলেছে যে অতিবৃষ্টির কারণে আমরা আমাদের সুইচ গেট খুলে দিয়েছি, তাই তো বলেছে। তাহলে আমরা যদি আমাদের ভিতরে বাদ দেই আর আমরা যদি সেটা বন্ধ করে রাখি, what they will do, এই যে আমাদের স্ট্রেংথ, আমাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর মতো ফরেন পলিসি আমাদের নেই, সেই জন্য ওরা খুলতে পারে, আমরাও বাদ দিয়ে রাখবো, আমরা খুলবো না, দেখি তুমি কোথায় যাও, আমাদের ভিতরে বাদ দেবো, তখনই তারা আমাদের সাথে বসবে টেবিলে। আপনি যদি শুধু কথার ছলেই বলেন, নো, ইউ হ্যাভ টু শো ইউর ওন স্ট্রেংথ। মানে এই বিগত 15 বছরই হয়েছে নাকি বিগত 53 বছরই হয়েছে? কারণ আমরা তো দেখেছি যে সময় সময় ফারাক্কাবাদ বলি, তিস্তাবাদ বলি, যে কোনো কিছুতেই হচ্ছে যে আমরা 1968 এ যখন ফারাক্কাবাদ হলো, তারা কিন্তু ফারাক্কাবাদের টেস্ট কেসও পানি ছাড়তে পারেনি পাকিস্তান গভর্নমেন্টের সময়। শেখ মুজিবের গভর্নমেন্ট এসে তারা পারমিশন নিয়ে বললো যে আমরা একটা টেস্ট কেস খুলে দেখি, এবং সেই থাক থেকে আর করে নেই। এই নতজানু তো শুরু হয়েছে সেখান থেকে, স্বাধীনতার পর থেকে তো শুরু হয়েছে। তারপর এই নতজানু নীতি যেন তাদের থাকে, শহীদ জিয়া আসলো এবং এই দেশকে পরিবর্তন করলো। তারপরে আবার এরশাদ তাদের ইমপ্ল্যান্টেড, আপনি দেখছেন না বিগত 15টি বছর এরশাদ তাদেরকে সাপোর্ট দিয়ে তাদের ক্ষমতায় রেখেছে। আপনি কি 1/11-এর সময় দেখেননি মইনুল আহমেদ 6 ঘোড়ার রাজনীতি করেছে ভারত থেকে এসে? আপনি কি পড়েননি প্রণব মুখার্জির সেই বই? সেখানে সুস্পষ্টভাবে লেখা আছে ভারতের এই ইন্ডিয়া ডক্ট্রিনে, নেহরুর ডক্ট্রিনে আমাদের সাথে তাদের আচরণ এখানে কীরকম হবে, এটা আগে থেকেই তাদের ফরেন পলিসিতে সন্নিবিষ্ট রয়েছে। সেখান থেকে আমাদেরকে রুখে দাঁড়ানোর জন্য আমাদের পায়ে আমাদের স্ট্যান্ড নিতে হবে। আমি মনে করি দিস দ্য রাইট টাইম। এই সরকার, ইন্টারিম গভর্নমেন্ট, তারা উঁচু করে কথা বলছে এবং ভারতের পররাষ্ট্র সচিবকে ফেস সেভিং করার জন্য এসছে। তারা যদি পারতই এতক্ষণে করে হাসিনাকে ঢুকিয়ে দেওয়ার যে অপচেষ্টা তারা তো করেছে, পতিত সরকারকে আশ্রয় দিয়েছে। আপনি দেখুন, আসাদকে আশ্রয় দিয়েছে রাশিয়া। কেন তিনি এই পতিত সরকারকে আশ্রয়? একবার ট্রেনিং দিয়ে পাঠিয়েছিল সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। তিনি যখন বহুদলীয় গণতন্ত্র করলেন, এখানে আসলো, এসে দেশটাকে নষ্ট করে দিয়ে আজকে দেশটাকে 100 বছরের জন্য পিছিয়ে দিয়ে ঋণের বোঝা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাঁধে দিয়ে পালিয়ে গিয়েছে। আপনি দেখুন না, তাদের 29টি প্রজেক্টে প্রত্যেকটি প্রজেক্টে 70% অ্যাবাভ তারা করে নিয়েছে আগে, বিদ্যুৎ হতে শুরু করে মানি লন্ডারিং। এক এস আলমে 84,000 কোটি টাকা ঋণ নিয়েছে ইসলামী ব্যাংক থেকে, মাত্র 4,000 কোটি টাকা তার ডিপোজিট রেখে। কি না করেছে আপনি? তো অতএব এই দেশের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। এই জায়গাটি ভারত উপলব্ধি করতে ভুল করেছে। তারা মনে করে চাণক্যের রাজনীতি, দাদাগিরির রাজনীতি বাংলাদেশে চলবে। বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না, এবং তারা কোনো অবস্থাতেই যদি প্রতিবেশীর সাথে প্রতিবেশীমূলক সম্পর্ক না করে, তাহলে তাদের উপায় তারা টিকতে পারবে না। অনেক ধন্যবাদ কামাল জামাল মোল্লা। আপনার কাছে জানতে চাই, বর্তমান সরকারের যে পদক্ষেপগুলো আপনি দেখছেন, শুধুমাত্র ভারতের ক্ষেত্রে না, অন্যান্য দেশের সঙ্গেও তাদের সার্বিক যে সম্পর্ক, আজকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে যে বৈঠক হচ্ছে, সেই বৈঠক সব কিছু মিলিয়ে আপনি বর্তমান সরকারের পদক্ষেপগুলো কেমন দেখছেন, এবং ভবিষ্যতের বাংলাদেশ আপনি কেমন দেখেন? দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যা করতেছেন এখন পর্যন্ত সে ভালোই করতেছেন। এইবার এই যে 28টি দেশের সাথে বসলো, দেখেন অলরেডি অস্ট্রেলিয়া আমাদের দেশে অ্যাম্বাসি খুলে দেওয়ার, অ্যাম্বাসি ছিল ওদের, বাট এখন ভিসা প্রসেস শুরু করে দিয়েছে। এটা আমাদের একটা শুভ লক্ষণ। 8টি দেশ অলরেডি অ্যাকসেপ্ট করেছে আমাদের দেশে, অলরেডি ভিসা প্রসেস শুরু করবে তারা। এটা আমাদের খুব অতি জরুরি ছিল। বাংলাদেশ, আমরা ইন্ডিয়ার উপরে ডিপেন্ডেন্ট না হয়ে সারা বিশ্বের কাছে যেভাবে ডক্টর ইউনূস সাহেব শুরু করেছেন, এটা আমাদের জন্য অতি জরুরি।
বাট এর সাথে সাথে এই দেশে ঘুরে দাঁড়াইতে হলে আরেকটা জিনিস আরও বেশি অতি জরুরি, সেটা হচ্ছে অতি শীঘ্র একটি সুন্দর নির্বাচন দেওয়া, যেটা গত 15 বছর এই দেশে কোনো নির্বাচন হয় নাই, জনগণ কোনো ভোট দিতে পারেনি। একটি নির্বাচিত সরকার যদি প্রতিষ্ঠিত না হয়, জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। বর্তমান সরকার একটি টেম্পোরারি সরকার, শর্ট টাইম সরকার। তার দায়িত্ব হবে একটি সুন্দর ইলেকশন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা, যেই সরকার এসে সারা বিশ্বের সাথে একটা সুমধুর সম্পর্ক করবে, একটি লেনদেন হবে, আদান প্রদান হবে। দেশের এই সমস্ত বর্তমান যেই শেখ হাসিনা দেশের অর্থকে ব্যাংক লুট করে শেষ করে দিয়ে গেছে, এইগুলোকে ঠিক করবে। সেই ঠিক করতে হলে একটি নির্বাচিত সরকার দরকার। উইদাউট নির্বাচিত সরকার দেশে কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। বাট তারপরে আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সে ওয়াদা করেছে অতি জরুরি সে একটি নির্বাচন দিবে, তার অল্প কিছু সংখ্যক সংস্কার করতেছেন, সেই সংস্কার শেষ করেই সেই নির্বাচন দিবেন। আমি মনে করি নির্বাচনটা দিলেই দেশের মানুষের সমস্ত সমাধানের রাস্তা খুলে যাবে। আমাদের আশেপাশের লোক ওই ধরনের বাজুক্তি করতে পারবে না, দেশের মধ্যে এরকম হিন্দুদের দুর্বল পয়েন্ট সৃষ্টি করতে পারবে না, এরকম দাঙ্গা লাগাতে পারবে না। শুধু একটি নির্বাচন যদি বর্তমান সরকার দেয়, সমস্ত সমাধান হয়ে যাবে। জি জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই গুরুত্বপূর্ণ একটি কথা, বিএনপিও সবসময় নির্বাচনের কথা না বললেও নির্বাচনের রোড ম্যাপ চাচ্ছে এবং অন্যান্য অনেক রাজনৈতিক দলগুলো নির্বাচনের কথা বলছে। এবং পাশাপাশি আপনি কি মনে করেন যে দ্রুত নির্বাচন হলে, দ্রুত নির্বাচিত সরকার আসলেই আমরা এই যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে এক ধরনের অস্থিতিশীলতা হয়েছে, নানা রকম পরিস্থিতি তৈরি হচ্ছে, উদ্ভূত পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো আরও সুন্দর করে হ্যান্ডেল করতে পারবো? দেখুন, দ্রুত নির্বাচন দেওয়া হোক, আমরা কিন্তু দ্রুত কখনো বলিনি। আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন বলেছেন যে যৌক্তিক সময় দেওয়া হবে, কিন্তু এখন পরিস্থিতিটা অনেকটা তাদের সামাল দিতে তারা খানিকটা ব্যর্থ হচ্ছেন বলে আমরা দেখছি। আর রাজনীতিবিদরাই রাজনীতি করবে, দেশের শাসন তারা করবে, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে এই সরকার কিছুটা মানে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখছি তাদের অ্যাকশন ওরিয়েন্টেড প্ল্যানগুলো কার্যকর হচ্ছে না। যদিও তারা ইকোনমিক সেক্টরে ভালো করছে, সেটা আমরা দেখছি, দুদকের যে তালিকা সেটা করেছে সেটাও আমরা দেখেছি, কিন্তু পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য সেটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তো এইভাবে যদি যেতেই থাকে, তো পর্যায়টা যদি খুব খারাপ হয়ে যায়, তার আগেই আমার মনে নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন দিলে আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আর তাছাড়া এই সরকার তো এমন কোনো নিয়ত নেই যে তারা সরকার থাকবে কোনো রকম ছল চাতুরি করে। এই সরকারের অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করতে চাই, যৌক্তিক সময় বলতে আসলে যৌক্তিক সময় কতদিন হতে পারে আপনাদের কাছে, এই যুক্তিটা কি? দেখুন, এই নির্বাচন কমিশনের সংস্কার ডিসেম্বরের ভিতরে সাবমিট করবে, তারপরেই ভোটার লিস্ট করার জন্য তাদের অল্প কয়েকদিন সময় লাগবে। এটা তো জাস্ট কম্পিউটারে রয়েছে সবকিছু করা, তারপরেই তার নির্বাচন কমিশন অলরেডি তারা করে ফেলেছে। সংবিধান পরিবর্তন এগুলি জাতীয় সনদ হতে হবে, আপনি সংবিধান পরিবর্তন করতে পার্লামেন্ট লাগবে। অতএব তারা যে পরিবর্তনের সুপারিশ করবে, আমাদের বৃহৎ রাজনৈতিক দলগুলো তাদের সাথে বসে তারা একটি জাতীয় সনদ তৈরি করবে যে ইয়েস উই আর কমিটেড, এবং এটা নির্বাচন ইস্তেহার দিবে, এবং নির্বাচিত হওয়ার পরে তারা সেই জায়গাটি যাবে এবং এটাকে সংসদে পাস করিয়ে নিবে। এবং বিএনপির 31 দফা যে রাষ্ট্র মেরামতের যে কাঠামোগত দিকটা বলেছে, সেখানে তো বলাই হয়েছে যে নির্বাচনের পর জাতীয় সরকার করা হবে। আমি কোনো সমস্যা দেখছি না। তো যৌক্তিক সময় মিন্স হলো যে এগুলি করতে আমি আর দেখছি না, এই সংশোধনগুলো করতে যতটা সময় দরকার। আমি তো একজন উপদেষ্টা বলেছেন যে আগামী বছরই আমরা রাজনৈতিক দল দেখতে পাবো রাষ্ট্র ক্ষমতায়। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমাদের আলোচকরা যেটি বললেন সেটি হচ্ছে যে বৈশ্বিক ভাবনায় আমরা বাংলাদেশ ভৌগোলিকভাবে যেমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে, তেমনি বৈশ্বিকভাবেও কিন্তু অন্যান্য সকল দেশের সঙ্গেও বাংলাদেশের সম্পর্ক বেশ সৌহার্দ্যপূর্ণ। ভারতের সঙ্গেও আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে চাই, এবং তারই ফলশ্রুতিতে আজ বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিবরা বৈঠক করেছেন, এবং আমরা চাই যে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কোনো ধরনের দাঙ্গা না হোক। ভারতীয় মিডিয়াগুলো আমাদের দেশ নিয়ে যেটি সঠিক সংবাদ সেটি প্রচার করুক, এবং আমরা আমাদের দেশে একটি সুষ্ঠু নির্বাচন পাই, সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ পাই, এবং দেশটাকে আমরা যেভাবে এগিয়ে নিয়ে যেতে চাই ঠিক সেভাবেই যেন এগিয়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।